নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই ভীষণ কর্মব্যস্ত। প্রত্যেকটা মানুষই কিন্তু চাইছি নিজেদের জীবনে একটু সাকসেস পেতে, এবং তার জন্যই কিন্তু আমাদের যত এই লড়াই। আমাদের কিন্তু অনেকেই এরকম রয়েছেন যে যাদেরকে হয়তো 10 থেকে 12 ঘন্টা কিংবা 14 ঘন্টা অবধি কাজ করতে হচ্ছে। অনেকের হয়তো বসে কাজ করতে হচ্ছে এবং অনেকের হয়তো দাঁড়িয়েও বা কাজ করতে হচ্ছে। যার যার কাজের ক্ষেত্রে সেক্টরটা আলাদা, তার জন্য কাজের ডিফারেন্সেসটাও হতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই যে আপনি অনেকক্ষণ বসে হয়তো কাজ করছেন কিংবা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করছেন, সেই কাজ করার ফলে হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন আপনার কোনো কারণে হয়তো ঘাড়ের পেশি কিংবা পিঠের পেশিতে টান ধরছে এবং আপনি ঘাড়টা মুভমেন্ট করতে পারছেন না। এই ধরনের যে শারীরিক সমস্যাগুলো আজকালকার দিনে কিন্তু প্রায়শই দেখা দিচ্ছে, এবং এই ধরনের শারীরিক সমস্যা বেশি দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে। এই ধরনের শারীরিক সমস্যা হলে কিন্তু আমরা অনেক সময় যে কোনো রকম একটা ট্যাবলেট কনজিউম করে নিচ্ছি এবং সেগুলো কিন্তু আমরা তৎক্ষণাৎ সারিয়ে ফেলছি, এবং আমরা বুঝতেও পারছি না যে এই ধরনের শারীরিক সমস্যা পরে কি বিরাট আকার ধারণ করতে পারে। ততক্ষণে হয়তো খুব দেরি হয়ে গিয়েছে। ভয় পাচ্ছেন? একদমই না। আপনাদের এই রকম শারীরিক সমস্যা হলেই যারা পাশে আছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা, যারা প্রত্যেকটা সময় চাইছেন আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী দিনটা এগিয়ে যান। আজকেও লাইভ অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর এস খা। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে বেসিক্যালি যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে হঠাৎ করে হয়তো ঘাড়ের পেশিতে টান উঠছে কিংবা পিঠের পেশিতে টান উঠছে, যেটাকে আমরা আপনাদের টার্মে বলে থাকি সার্ভাইকাল ডিস্টোনিয়া। তো এই জিনিসটা কি অ্যাকচুয়ালি কেন হচ্ছে যদি একটু দর্শকদেরকে জানান। অ্যাকচুয়ালি আজকালকার যে কাজ করি সবাই আমরা, বা যারা কাজ করি, বেশিরভাগ কাজটা আমাদের হচ্ছে বসে করতে হয় বা দীর্ঘক্ষণ সিটিং পজিশনে করতে হয়। মানে দাঁড়িয়ে বা ছুটে দৌড়ে কাজ সেরকম করতে হয় না পেশেন্ট, মানে কাউকে আর কি। তো এবারে দীর্ঘক্ষণ বসে থাকাটাও যে একটা খারাপ জিনিস, সেটা তখনই বোঝা যায় যখন বসে থাকার জন্য কিছু রোগ চলে আসে আর কি। যেমন অনেকে বলে না যে আমরা হাঁটছি বলে পা ব্যথা করছে, বা এটা করছি বলে পা ব্যথা করছে, বা এটা করছে, কিন্তু বসে থাকাটা দীর্ঘক্ষণের জন্য অনেক সময় কী হয়, বিভিন্ন জায়গায় ব্যথা করতে আরম্ভ করে আর কি। যেমন করে আপনার ধরুন যে বসে আছেন, সে প্রথমে কোমরে ব্যথা হলো, তো কোমরে ব্যথা হলো একটা, কোমরে ব্যথার পর আপনার হলো কি আস্তে আস্তে ঘাড়ে ব্যথা হলো। এবারে কি হয়, একটা সিভিয়ার কেসের ক্ষেত্রে আপনার ঘাড়ে আস্তে আস্তে টিল্ট হতে থাকে, মানে ঘাড়টা আস্তে আস্তে কাঁপতে থাকে। এরকম অনেক পেশেন্টের ঘাড় কাঁপছে বা এমনি ঘাড়ের জায়গাটা একটা ইনভলেন্টারি একটা মুভমেন্ট হচ্ছে, এটা করছে না কিন্তু হচ্ছে। তো সেই রোগটা যখন হয়, বা ওই ঘাড়ের যে মানে ওই জায়গাটা যে নার্ভের একটা কম্প্রেশনের জন্য যে রোগটা হয়, যে যার জন্য একটা ইনভলভমেন্টের মুভমেন্ট হয়, যে আপনার ঘাড়টা টিল্ট হচ্ছে, মানে যে শোল্ডার জয়েন্টটা টিল্ট হচ্ছে বা কাঁপছে, ট্রেমর হচ্ছে আর কি, সেটাকে বলছে সার্ভাইকাল ডিস্টোনিয়া। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার। ব্যারাকপুর থেকে সর্বাণী বলছি। বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, কি শারীরিক সমস্যা আপনার? মাথা পেছনে খুব ব্যথা করে, বমি বমি ভাব লাগে। ব্যথা যখন হয় মাথাটা ভার, মনে হয় মাথার উপর কোনো ভারী জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা ম্যাডাম, আপনার এই শারীরিক সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? 1 মাস, 1 বছর 2 বছর পর পর দেখা দেয় আবার। মানে মাঝে মধ্যেই হচ্ছে, মানে ডেলি সব সময় থাকছে না, তাই তো? না না, একদম। আপনার বয়সটা একটু বলবেন ম্যাডাম? 29 বছর। 29 বছর। আচ্ছা শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনার এই সমস্যাটা কোন সময় হয় সারাদিনে? যখন হয় রাতের দিক থেকে, রাতের দিক থেকে শুরু হয়, সব 2 দিন থাকে। পরের দিন সকালে থাকে, তারপরের দিনে থাকে। আচ্ছা, আপনি কি একটু বেশি টেনশন করেন কোনো ব্যাপারে? আপনি কি টেনশন করেন না? আচ্ছা ঠিক আছে, বলছি শুনুন। দেখুন, আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটা আপনার যে বলছেন আমার মাথা একটু ভার ভার লাগে বা মাথা ঘোরায় বা ইয়ে লাগে, তো এটা আপনার একটা মানে প্রবলেম হতে পারে। আপনার হয়তো কোনো কারণে আপনার মাইগ্রেনের একটা কোনো ইস্যু হতে পারে আর কি, ঠিক আছে? তো এটা আপনাকে, যেহেতু একটা অনেক পুরনো রোগ এটা, ঠিক আছে, এটা তো ওরকম করে হয় না, তো এটার জন্য কিছু টেস্ট করতে হয়, করে বুঝতে হয় যে কী হয়েছে এটা। মানে এরকম না যে আপনার ব্রেনের সিটি স্ক্যান করতে হয়, এরকম কিছু ব্যাপার নয়।
তো আপনার অনেক সময় ঘুমের সমস্যা হতে পারে, আপনার অনেক অনেক সময় ধরুন ঘুম ছাড়াও যে আপনি হয়তো কিছু বেশি কোনো কিছু চিন্তা করছেন, অ্যাংজাইটি এটা হতে পারে, ঘুম ঠিকঠাক হচ্ছে না এটাও হতে পারে। তো এই যে জিনিসগুলো হচ্ছে আপনার, তো এই জিনিসগুলো আপনাকে এই জিনিসগুলো হতে সাহায্য করছে। তো এগুলো আপনাকে সামনে এসে বলতে হবে কী হয়েছে। আপনার তো বাড়ি যেটা বললেন সেখানে কাছে আমাদের চেম্বার আছে, তো আপনি একটু হেল্পলাইনে যোগাযোগ করে এসে আপনার পুরো হিস্ট্রিটা দিন আমাদেরকে। এই সমস্যার জন্য আমাদের তো মেডিসিন অবশ্যই আছে, সাথে আমাদের পঞ্চকর্মা থেরাপি আছে, যেটা করলে আমরা, যেটা শিরোধারা বলি আমরা, যেটা করলে আপনার ঘুমও ভালো হবে। আর যে সমস্যাটা বললেন মাথা ভারী ভারী লাগছে বা মাথার মধ্যে কিছুটা আওয়াজ হচ্ছে, এগুলো কিন্তু আস্তে আস্তে আপনার কেটে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। স্যার এই ফোনটার সূত্র ধরেই জিজ্ঞেস করবো যে উনি বললেন যে মাথার একটু ভারী ভারী লাগছে, ব্যথা ব্যথা করছে, তো এই ধরনের যে মাথা ব্যথার যে সমস্যার সঙ্গে কি আমরা কি কোনো রকম সার্ভাইকাল ডিস্টোনিয়ার কি কোনো রকম মিল খুঁজে পাই? হ্যাঁ, সার্ভাইকাল ডিস্টোনিয়ার ক্ষেত্রে অনেক পেন হয়, সেটা মাথা ব্যথা না, ঠিক না, ঘাড়ে ব্যথা হয় আর কি, মানে নেক পেন একটা হয় আর কি। মাথা ব্যথা সাধারণত, মাথা ব্যথা অনেক কারণে, মানে মাইগ্রেনের পেনটা মাথা ব্যথা করছে, বা কারো হেডেক হচ্ছে একটা কোনো কারণে, সেটাও একটা মাথা ব্যথা করছে। তো সার্ভাইকাল ডিস্টোনিয়ার ক্ষেত্রে নেক পেনটা হয়। তো একটা সিভিয়ার ক্ষেত্রে অনেক সময় হেডেকও হতে পারে, কিন্তু এনার ক্ষেত্রে ওটাও নয়, এনার ক্ষেত্রে ব্যাপারটা অন্য কিছু ছিল, হতে পারে আর কি। স্যার আমরা তো অনেক সময় বুঝতে পারি না যে আমাদের পেনটা সার্ভাইকাল ডিস্টোনিয়া হচ্ছে না, নর্মাল পেন হচ্ছে, তো সেক্ষেত্রে বোঝার কোনো রকম উপায় রয়েছে কি এটা সার্ভাইকাল ডিস্টোনিয়া রয়েছে? সার্ভাইকাল ডিস্টোনিয়ার ক্ষেত্রে ঘাড়টা টিল্ট হয়ে থাকবে, মানে ঘাড়টা সবসময় একটা ইনভলন্টারি মুভমেন্ট, ঘাড়টা কাঁপতে থাকবে আস্তে আস্তে। যেমন একটা রোগ আছে পার্কিনসন বলে, সেখানে যেমন বডিও অনেক সময় কাঁপে, বা বডির একটা মানে কম্পো বা যেটাকে বলি আমরা আয়ুর্বেদ ভাষায়, তো সেখানে বডি কাঁপে, কিন্তু এখানে বডি পুরোপুরি কাঁপবে না, কিন্তু ঘাড়, মাথা বা ওই আপনার যেটা মানে নেক বলে যেটাকে, সেই জায়গাটা শোল্ডার জোরটা আপনার টিল্ট হয়ে থাকবে, বা একটা ইনভলন্টারি মুভমেন্ট হবে, যেটাতে আপনার সবসময় জিনিসটা কাঁপতে থাকবে, মানে আপনি কিছু করতে পারবেন, সেটা কন্ট্রোল, মানে আপনি চাইলেও সেটা কন্ট্রোল করতে পারবেন না আর কি। তো এই জিনিসটা হবে আপনার সার্ভাইকাল ডিস্টোনিয়ার ক্ষেত্রে। নেক পেনটার ক্ষেত্রে অনেক সময় সার্ভাইকাল স্পন্ডাইলিসিসও হতে পারে, কিন্তু যখন টিল্ট হয়ে থাকবে বা কাঁপছে আস্তে আস্তে, তখন ধরে নিতে হবে যে এই সমস্যাটাই হয়েছে। স্যার এই ধরনের শারীরিক সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে আর কি কি ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে? এই ধরনের সমস্যা থেকে তো ওই একটা বললাম সার্ভাইকাল স্পন্ডাইলিসিস হতে পারে, বা সার্ভাইকাল স্পন্ডাইলিসিস আগে হয়েছে তারপরে এটা হয়েছে, এটা হতে পারে। মাথা ভারী লাগতে পারে বা মাথা ব্যথা করতে পারে। আর মানে একটা মুভমেন্ট রেস্ট্রিকশন, মানে ঘাড়টা যে ঘোরাচ্ছে, ঘাড়টা ঠিক করে ঘোরাতে পারবে না, মানে ঘাড়টা যে ঘোরানো মুভমেন্ট করে একটা নেকটাকে নিয়ে, এটা মুভমেন্ট করতে পারবে না, রেস্ট্রিক্টেড মুভমেন্ট হয়ে যাবে। আর মানে মাথা ভারী ভারী লাগবে, এরকম বিভিন্ন প্রবলেম তো লেগেই থাকবে। মানে মূলত যা সমস্যাগুলো হবে কিন্তু মাথাতেই হবে বা ঘাড়ের মধ্যেই হবে। তো ওই জন্য এই রোগটাকে সিরিয়াসলিভাবে নিয়ে চিকিৎসা করলে, আয়ুর্বেদে তো খুব ভালো চিকিৎসা আছে। অনেকে অ্যালোপ্যাথিকে বলে এটা নাকি চিকিৎসা নেই, বা সারা জীবন ধরে আপনাকে মেডিসিন খেতে হবে বা কিছু এক্সারসাইজ করতে হবে, এরকম ব্যাপার না। আপনি এখানে 3-4 মাসই ঠিকঠাক করে চিকিৎসা করেন, ঠিকঠাক করে থাকেন, আপনি ঠিকঠাক করে কিছু এক্সারসাইজ মেনটেন করেন, তো আপনি দেখবেন সুস্থ হয়ে যাবেন আস্তে আস্তে। স্যার আপনি এক্ষুনি বললেন এই ধরনের শারীরিক সমস্যার ট্রিটমেন্ট রয়েছে, তো এনবিপিতে কি ধরনের ট্রিটমেন্ট করা হয় এরকম শারীরিক সমস্যা হলে? মূলত এই সমস্যার জন্য পেশেন্টারে প্রথমেই তার হিস্ট্রি নিয়ে আমরা তাকে মেডিসিন দিয়ে শুরু করি। তারপরে তো অবশ্যই তাকে, তার যদি সেরকম সিভিয়ারিটি দেখি বা সে খুব মানে একটা কন্ডিশনটা খারাপ দেখি, তখন অবশ্যই তাকে থেরাপিও দিই, কারণ থেরাপিটাই অ্যাকচুয়ালি এই রোগটাকে পুরোপুরি ঠিক করতে পারে। এবারে সার্ভাইকাল ডিস্টোনিয়ার মতো ভাগ থাকে, এরকম না যে আপনি প্রথমে এলেন, প্রথমে খুব বাজে অবস্থা, হয়তো আপনার জাস্ট সেটা শুরু হয়েছে, আপনার আস্তে আস্তে ঘাড় টিল্ট হচ্ছে, আপনি বুঝতে পারছেন যে আমার সমস্যা হচ্ছে। অনেকে তো বুঝতেই পারে না কী হয়েছে, ঘাড়টা যে কাঁপছে বা মাথাটা টিল্ট হয়ে যায়, অনেকে বুঝতেই পারে না, অনেকে হয়তো এমনি জাস্ট আমার আছে। তো বুঝতে তাড়াতাড়ি পারলে তো আপনি তাড়াতাড়ি চিকিৎসা করে সুস্থ হয়ে যাবেন। আর না হলে তো আমাদের থেরাপি আছে, থেরাপি দিলে পেশেন্ট আস্তে 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 ওই যে মাসেলের যে একটা স্প্যাসাম হয়েছিল বা যেটা হয়েছিল, সেটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। দেখুন শরীর থাকলে শরীর খারাপ কিন্তু হবেই, কিন্তু সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে চলবে না। যদি সঠিক সময়ে সঠিকভাবে আপনি চিকিৎসা করেন তাহলে কিন্তু সেই শারীরিক সমস্যা আর কোনোদিনও ফিরে আসবে না। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি পঞ্চুরাম হালদার। হ্যাঁ বলুন, কোথা থেকে কথা বলছেন? মন্দির বাজার, দক্ষিণ 24 পরগনা থেকে। দক্ষিণ 24 পরগনা থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, বলছি কার সম্বন্ধে জানতে চাইছেন আপনি? আমার নিজের সম্বন্ধে। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা রয়েছে? শারীরিক সমস্যা, প্রায় সময় পেটটা ফোলা থাকে, খেতে গেলেই যেন আমার বেশি খেতে যায় না, পেট ভরে খেতে গেলে আরো বেশি যেন ফোলা ফোলা থাকে। জল টল প্রচুর পরিমাণে খাই। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন একটু? 66। 66 বছর। আর এই শারীরিক সমস্যা আপনার কতদিন ধরে হচ্ছে? 2-2.5 মাস এরকম। 2-2.5 মাস। মানে এর জন্য কি আগে কোনো ডক্টর কনসাল্ট করেছেন? না। আচ্ছা শুনুন স্যার বলছি। আচ্ছা, আপনার কি পটি রেগুলার হয়? লিগ 52 বলে একটা ট্যাবলেট, একটা কোডও খেয়েছিলাম। আচ্ছা, ওটা বলছি না, বলছি আপনার কি পটি রেগুলার হয়? হ্যাঁ,
একবার দুবার। আচ্ছা, এটা রেগুলার হয়। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আপনার যে সমস্যাটা বলছেন যে আপনার পেটটা একটু ফুলে থাকছে, খেতে ইচ্ছে করছে না, মানে একটা অ্যানোরেক্সিয়া ব্যাপার আসছে, ক্ষুধামন্দ যেটা আসছে আপনার, বা যেটাকে আমরা আয়ুর্বেদে বলি মন্দাগ্নি, মানে আপনার ঠিকঠাক ডাইজেস্টিভ পাওয়ার হচ্ছে না। তো এটা হতে পারে আপনার অ্যাসিডিটির কারণে, হাইপার অ্যাসিডি হচ্ছে। আপনি বুঝতে পারছেন না, আপনার সেরকম সিমটম দেখা যাচ্ছে না যে আপনার গলা বুক জ্বালা করছে, কিন্তু আপনি খেতে পাচ্ছেন না। মানে কি, আপনার যদি পটি রেগুলার ঠিকঠাক হয়, মানে আপনার যদি বাউল মুভমেন্ট ঠিকঠাক হয়, তাহলে তো আপনার খেতে হবে না, তো আপনার খিদে হবে। আপনি খেতে পাচ্ছেন না, মানে কি হচ্ছে, আপনার বডির মধ্যে গ্যাস ফর্ম করছে বা অ্যাসিড ফর্ম করছে, সেই জন্য আপনি ইয়ে করছেন। আর যে মেডিসিনটা বলছেন আপনি, এই মেডিসিনগুলো আপনি কাউকে না জেনে হয়তো কোনো কারণে মেডিসিন দোকানে গিয়ে খেয়েছেন। তো এগুলো তো সাময়িকভাবে আপনি ঠিক হবেন, কিন্তু আপনার ওই যে রোগটা যেটা হয়েছে সেটাকে তো চিকিৎসা করতে গেলে আপনাকে, হ্যাঁ জল খাচ্ছেন ভালো কথা, কিন্তু রাত্রেবেলা শুতে যাওয়ার আগে 1 গ্লাস করে গরম জল খাবেন। আর এটার জন্য খুব ভালো চিকিৎসা আয়ুর্বেদে আছে। ওরকমভাবে না জেনে কোনো একটা ওষুধ খেয়ে নেবেন, একবার ঠিক হয়ে গেল, আবার 2 দিন পরে হলো, তার থেকে একটা পার্মানেন্ট সলিউশন করুন, চিকিৎসা করুন। আপনি একদম এটা থেকে পুরো বেরিয়ে আসবেন, সুস্থ হয়ে যাবেন আপনি। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের সুস্থতার চাবিকাঠি। যদি সত্যি সত্যি চান যে আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন, তাহলে কিন্তু অবশ্যই এই হেল্পলাইন নাম্বারটা আপনার জন্য। কিংবা আপনাদের পরিবারের এমন কোনো ব্যক্তি রয়েছেন যারা হয়তো অনেক দিন ধরেই বিভিন্ন রকম সিভিয়ার শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, কিংবা আপনাদের পাড়াতেই এমন কোনো মানুষ রয়েছেন যারা হয়তো অনেক দিন ধরে বিভিন্ন রকম শারীরিক সমস্যায় ভুগছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক ঔষধ খেয়েছেন, কিন্তু আলটিমেটলি নেট ফল জিরো। এখন কিন্তু সময় এসে গেছে যে আয়ুর্বেদ পদ্ধতিতেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার। দেখুন, আমরা প্রত্যেকেই চাই যে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে। আমরা কিন্তু কখনোই কেউ চাই না যে সারা দিন কিংবা সারা জীবন একটা ওষুধ ক্যারি করব। তাই যদি সত্যি সত্যি চান নিজে একটু সুস্থ হবেন, নিজের প্রিয়জনকে একটু সুস্থ রাখবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে। কারণ প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা কিন্তু এটাই চাইছেন যাতে আপনারা একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? শুভ সন্ধ্যা, দেবাশিস দত্ত সম্পর্কে। হ্যাঁ বলুন দেবাশিস বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে খাওয়া দাওয়ার পর প্রচুর পেট ব্যথা করে। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? অনেক 36, সুগার প্রেশার সমস্ত কিছুই নর্মাল। আপনার এই শারীরিক সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? প্রায় বছর থেকে হচ্ছে। আচ্ছা, তা এতদিন ধরে রয়েছে, তো আপনি কোনো ডক্টর দেখিয়েছেন? ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি। আচ্ছা শুনুন স্যার বলছেন। আচ্ছা, পেটের কোনো ইউএসজি করেছেন, আল্ট্রাসোনোগ্রাফি? হ্যাঁ, কোনো কারণে তো আমাদের কলটা কেটে গিয়েছে। আমরা যে কথার মতো আলোচনায় ছিলাম যে সার্ভাইকাল ডিস্টোনিয়া। স্যার, এই ধরনের শারীরিক সমস্যা যদি কোনো মানুষের হয়ে থাকে, মানে অনেকেই তো প্রথম স্টেজে বুঝতে পারেন না, পরে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক দেরি হয়ে গেল। সিভিয়ার যাদের হয়ে গিয়েছে তাদের জন্য কি বলবেন, মানে কী ধরনের ট্রিটমেন্ট রয়েছে সিভিয়ার পেশেন্টদের জন্য? হ্যাঁ, এই যে কেসটা হয়েছে, যাদের ক্ষেত্রে সার্ভাইকাল ডিস্টোনিয়া হয়েছে অলরেডি বা হয়ে আছে, তাদের তো চিকিৎসা করতে হবে। তো এটা আমাদের আয়ুর্বেদে তারা চিকিৎসা করে, বা তারা যদি আমাদের যে পঞ্চকর্ম থেরাপি আছে সেটা নেয়, মানে যে থেরাপিটা যদি রেগুলার তারা একটা জাস্ট আমরা যে টাইমটা দেবো সেই ডিউরেশনের জন্য যদি ফেজটা নেয় তারা, তো তারা কিন্তু ইমপ্রুভ করছে। এরকম অনেক পেশেন্ট আছে আমাদের সার্ভাইকাল ডিস্টোনিয়া নিয়ে এসছে, তারা ইমপ্রুভ করে এখন কিন্তু ভালো আছে। তাদের কিন্তু আর ঘাড়ে কোনো ব্যথা নেই, বা ওই যেটা বললাম হেড টিল্টিং হচ্ছে, এই সব জিনিসগুলো, মানে ঘাড় আস্তে আস্তে কাঁপা, এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে গেছে, সে ভালো হয়ে গেছে। তো এটার জন্য আপনাকে বিশ্বাস করে আয়ুর্বেদে আসতে হবে। আপনি যেমন কোনো জায়গাটা বলছে আপনাকে যেটা সুস্থ হতে পারবেন না বা আপনাকে এভাবে থাকতে হবে, সেইখানে আপনি না থেকে সেকেন্ড ওপিনিয়ন নিয়ে বা আপনি একদম ফার্স্ট ওপিনিয়ন নিয়ে আয়ুর্বেদে নিঃসন্দেহে আসুন। আপনার আশেপাশে কেউ আর থাকলে এটা কিন্তু সেরে যায়, এটার জন্য চিন্তা করা। কিন্তু এটাকে ফেলে রাখলে ভবিষ্যতে এটা থেকে আরও হয়তো বললাম যে সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস বা আরও অনেক রোগ হতে পারে। আপনি হয়তো ঠিকঠাক করে মাথা তুলে হাঁটতেই পারবেন না, এতটাই ঘাড় আপনার ব্যথা করবে বা আপনার সমস্যা হবে আর কি। তো এগুলোকে সময় সাথে চিকিৎসা করে নিন, আপনার কোনো সাইড এফেক্ট বিন, এটা তো পুরো চিকিৎসা কিন্তু হয়ে যাবে। স্যার, এই ধরনের শারীরিক সমস্যা যদি কোনো পেশেন্টের হয়ে থাকে, তো তাদের জীবনশৈলীটা কেমন হওয়া উচিত? হ্যাঁ, আপনাকে অ্যাকচুয়ালি ওই যে বললাম সিটিং পোস্টার, মানে ধরুন আপনি বসে কাজ করছেন, এবার আপনি যে সারাদিন বসে থেকে ঘাড়টাকে এড়িয়ে থাকেন বা ঘাড়টাকে এড়িয়ে থাকেন, তো আপনার তো একটা, আমাদের মাথা ভারী, আমাদের ব্রেন কিন্তু অনেকটা ওয়েট আছে আমাদের শরীরের তুলনায়। তো সেই ব্রেন আমরা মাথাকে যদি মানে বিভিন্ন রকম এলিয়ে রাখি, হেলান দিয়ে রাখি, বা ঠিকঠাক করে আমরা পশ্চারটা না রাখতে পারি, তখন আমাদের এই সমস্যাগুলো আসতে পারে। একটা নার্ভের উপর যদি কম্প্রেশন হয় বা নার্ভের উপর যদি প্রেশার পড়ে, চাপ পড়ে, তখন আপনার এই নার্ভটা মানে ডিসফাংশন করতে শুরু করে আর কি। মানে আপনার ইনভলেন্টারি একটা মুভমেন্ট আস্তে আস্তে হয়, এরকম না যে একদিনে এটা হয়ে যায়।
তো এই জন্য একটা সিটিং পশ্চার ঠিক রাখবেন, একদম একদম কাঠের চেয়ার যে হয় একদম সোজা হয়ে বসে কাজ করবেন। এবারে অনেকক্ষণ কাজ করেছেন, ঘাড়ে একটু ব্যথা করছে, একটু উঠে একটু ঘাড়টাকে একটু মানে এইভাবেই করলেন, বা একটা যে ব্যায়াম আছে আমরা দেখিয়ে দিই যে ঘাড়টাকে এইভাবে করে এইভাবে করবেন, নিচের দিকে নামার দরকার নেই, যে এই যে টুকটাক যে এক্সারসাইজগুলো আছে শোল্ডারে এগুলো করবেন আপনি। তো তাহলে আপনি দেখবেন একটা স্টেজ ওর হবে, কিন্তু আপনি একটানা 7-8 ঘন্টা বসে এই কাজটা করেন, কোনো রকম নড়াচড়া নেই, কিছু নেই, বা এক জায়গায় ঠেস দিয়ে আছেন, হেলান দিয়ে কাজ করছেন, তো তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা হওয়ার চান্স খুব বেশি থাকে আর কি। সাধারণত যারা একদম বসে কাজ করে তাদের এটা হওয়ার চান্স খুব বেশি থাকে। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু বোঝানোর চেষ্টা করছেন যে আপনারা কিভাবে খুব ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে কিন্তু নিজের জীবনশৈলীটাকে পরিবর্তন করতে পারেন, এবং সেই পরিবর্তনের ফলেই কিন্তু আপনারা অনেক রোগ থেকেই মুক্তি পেতে পারেন। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি সুদীপ হোসেন বলছি, হাওড়া থেকে। হ্যাঁ দাদা, একটু জোরে কথা বলবেন, আপনার কথাটা স্পষ্ট আসছে না। হ্যাঁ, সুদীপ হোসেন বলছি, হাওড়া থেকে। হ্যাঁ বলুন, এবার কার সম্বন্ধে জানতে চাইছেন? আমার বিষয়। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা? হ্যাঁ, আমার মাথা যন্ত্রণা হয়, আর হচ্ছে ঘুমটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? 31। 31 বছর। কতদিন ধরে সমস্যাটা হচ্ছে? 1-1.5 বছর হলো। 1-1.5 বছর। শুনুন স্যার বলছি। আচ্ছা, ঘুমটা ক্লিয়ার হচ্ছে না, কি সমস্যা আছে ঘুমে? ঘুমটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে এরকম। আপনি কটার দিকে শুতে যান রাত্রেবেলায়? একটা হয়ে যায় প্রায়। 1টা-2টো। আচ্ছা, আর ক ঘন্টা ঘুমান আপনি? 5 ঘন্টা মতো ঘুমাই। 5-6 ঘন্টা ঘুমান। আচ্ছা, আপনাকে রাত্রেবেলা কি রাত জেগে কাজ করতে হয় 12টা পর্যন্ত? হ্যাঁ, অফিসের কাজ থাকে না, তো একটু ব্যস্ত থাকে। আচ্ছা, আপনার কি প্রেশার সুগার কিছু আছে? আরেকবার? প্রেশার সুগার আছে, প্রেশার? না না, এমন কোনো শেষ করিনি। আচ্ছা, বলছি আপনি শুনুন। দেখুন, আপনার যে বলছেন মাথা ব্যথা করছে বা এই যে ঘুমোনোর সমস্যা হচ্ছে, যেটাকে আমরা ইনসোমনিয়া বলছি, বা ঘুম খুব ভেঙে যাচ্ছে, এটার কারণ হচ্ছে হয়তো আপনি ওই যে বলছেন না রাত জেগে কাজ করছে, অ্যাকচুয়ালি আপনার টাইমটাকে পারলে চেঞ্জ করতে হবে। মানে এইটা কিন্তু ঘুমানোর টাইম নয়, 1টা-2টো হচ্ছে একটা মিড নাইট, সেটার সময় মানুষ একটা ডিপ স্লিপে থাকে। হ্যাঁ, এবার আপনি ধরুন রাত্রেবেলায় কাজ করছেন, সেটা ভালো কথা, সেটা আপনি হয়তো রেগুলার করছেন, ঠিক আছে, কিন্তু আপনি সপ্তাহে যদি 1-2 দিন রাত্রে এরকম জেগে থাকেন, বা আপনার রেগুলার একটা মানে ব্যাপারটা হচ্ছে আপনাকে 6 থেকে 7 ঘন্টা কিন্তু ঘুমোতেই হবে। সে আপনি 1টায় শুলে আপনি 5টায়-6টায় উঠে গেলে হবে না, আপনাকে 1টা শুলে আপনার 8টা পর্যন্ত ঘুমোতে হবে বা 7টা পর্যন্ত ঘুমোতে হবে। ব্যাপারটা হচ্ছে ঘুম যেটা আগে বলছি, স্লিপ সাইকেলটা কমপ্লিট হবে, মানে এরকম না যে আপনাকে রাতেই ঘুমোতে হবে। অনেকে ধরুন নাইট ডিউটি করছে, তার দিনের বেলা ঘুমোচ্ছে। তো আপনাকে ওই যে বললাম যে কাজটাই সারলেন, ঠিক আছে সব কথা, কিন্তু কাজ সেরে দিয়ে মোবাইল বা ল্যাপটপ বা যে কোনো ডিভাইস সাইডে রেখে আপনি যদি 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে পারেন ঠিকঠাক করে, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না। এবার আপনার ঘুম আসছে না মানে কি হচ্ছে, আপনি কোনো চিন্তা করছেন হয়তো, বা আপনি মোবাইলে স্ক্রলিং করছেন, বা আপনার কোনো একটা মাথায় কোনো জিনিস ঘুরছে, তো এই জন্য ঘুমের সমস্যা হচ্ছে। এবারে ঘুম যদি ক্লিয়ার না হয়, তারপরে আপনি যদি এরকম রাত জাগেন বা একটা স্ট্রেস নেন, তখন আপনার কী হবে, আজকে প্রেশার নেই, কালকে প্রেশারও আসতে পারে, কালকে অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে। তো এই জন্য ঘুমের টাইমটা ঠিক করুন। আর ঘুমানোর আগে এমনি একটু জল খাবে, যতক্ষণ জেগে থাকবেন ঠিকঠাক করে পরিমাণ মতো জল খাবেন। দরকার হলে গরমকালে একটু মানে একটু হাত পা ফ্রেশ হয়ে ধুয়ে নেবেন ঠান্ডা জলে, তাহলে কি হলো ঘুমটা তাই আসবে, কিন্তু ঘুমোতে আপনাকে ঠিকঠাক করে হবে। আর ঘুম যে তারপরে যদি দেখতে ঘুম হচ্ছে না, মাথা ব্যথা করছে বা সমস্যাগুলো হচ্ছে, আমাদের এটার জন্য খুব ভালো চিকিৎসা আছে। তবে হ্যাঁ, এরকম না যে আমরা আপনার ঘুমের মেডিসিন দেবো, এরকম ব্যাপার কিছু নেই। আপনাকে জাস্ট একটা কিছু সিম্পল স্টেপের মধ্যে দিয়ে, কিছু ট্রিটমেন্টের মধ্যে, কিছু আপনাকে এই কনসালটেশনের মধ্য দিয়ে আপনার কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে সেরে যাবে। এরকম না যে আপনাকে ঘুমের ওষুধ দেওয়া হবে, আপনি সেটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। কোনো ঘুমের ওষুধ দেওয়া আপনাকে হবে না, আপনাকে জাস্ট কিছু মেডিসিন বা কিছু রেজুভিনেশন থেরাপি দেওয়া হবে, যেটা করলে আপনি সুস্থ হয়ে যাবেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন অত্যাধুনিক আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনার যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। কারণ যে কোনো শারীরিক সমস্যারই রুটটা জানা ভীষণ প্রয়োজন। আর এখানেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের জয়। কারণ প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা এটাই চাইছেন যে আপনার যে কোনো শারীরিক সমস্যারই রুট থেকে ট্রিটমেন্ট হোক। কারণ যে কোনো রোগের গোড়াটা জানা ভীষণ প্রয়োজন। গোড়া যদি সঠিকভাবে চিকিৎসা করা না হয়ে থাকে, সেই শারীরিক সমস্যা কিন্তু বারবার ফিরে আসতে পারে। আর তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনাদেরকে যোগাযোগ করতেই হবে। আমরা আবার আলোচনায় আসবো, ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার। থেকে শঙ্কর দেব বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন শঙ্করবাবু? নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা? সমস্যা আছে ডাক্তারবাবু, আমার যার ছেলে গ্যাস হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন শঙ্করবাবু? 41। 41। কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা? হয়ে গেল মাস 2 মতো হয়ে যাচ্ছে। মাস 2। শুনুন স্যার বলছেন। আচ্ছা, আরে বলুন, কি করলে গ্যাস হয়ে যাচ্ছে?
যা খেলে কিছু খেলে গ্যাস হয়ে যাচ্ছে, যে হাতিটা যন্ত্রণা, বুকটা যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, জল ঠিকঠাক করে খাওয়া হয় আপনার সারাদিনে? হ্যাঁ স্যার, সারাদিনে জল ঠিকঠাক করে খাওয়া হয় সারাদিনে? হ্যাঁ মোটামুটি তো জল খাই। আচ্ছা ঠিক আছে, বলছি শুনুন। দেখুন, আপনি যখন বুঝতেই পারছেন গ্যাস হয়ে যাচ্ছে, তো এটা কেন হচ্ছে আপনাকে জানতে হবে। আপনার গ্যাস হওয়ার অনেক কারণ হতে হবে। আপনি ধরুন সারাদিনে যে খাওয়া দাওয়া করছেন, সেই খাওয়া দাওয়াটা আপনি ঠিকঠাক করে ফ্রেশ খাবার খাচ্ছেন না হয়তো আপনি, বা আপনার খাওয়ার টাইমের মধ্যে আপনার গ্যাপটা ঠিকঠাক নেই। হয়তো আপনি সকালে খাবার খাচ্ছেন 10টা-11টার সময়, দুপুরে খাবারটা খাচ্ছেন বিকেল 2-3টের সময়, বা খাবার টাইম যদি ঠিকও থাকে, আপনি জল ঠিকঠাক করে না খান, আপনাকে সারাদিনে 3 থেকে 4 লিটার জল খেতে হবে। গ্যাস তো এমনি এমনি হচ্ছে না, গ্যাস হচ্ছে কারণ আপনি ঠিকঠাক করে নিজেকেই করতে পারছেন না। আর বাইরে খাওয়া দাওয়া কমাতে হবে, আপনাকে বাড়ি খাওয়া দাওয়া খেতে হবে। গ্যাসের সমস্যাটা আজকে একটা কমন সমস্যা। আজকে তো যতগুলো কলে অনেকেই আসছেই গ্যাস, বা পটি হচ্ছে না, পেট ফুলে যাচ্ছে, পেট ব্যথা করছে খেলে। এগুলো কিন্তু সবই জিআরডি সমস্যা, যেটাকে বলি গ্যাস্ট্রোএসোফেজিয়াল ডিজিজ, আর যেটা বলি আমরা, যে আপনার গ্যাসের সমস্যা, অ্যাসিডিটি, পেট ব্যথা করছে, ঠিকঠাক পটি হচ্ছে না, এগুলো সমস্ত কিন্তু এই সমস্যার মধ্যেই পড়ে। তো আপনাকে এগুলো সিম্পল কিছু জিনিস, আপনাকে ধরুন ওই বললাম যে রাত্রে শুতে যাওয়ার আগে 1 গ্লাস করে গরম জল খাবেন, ওটা আপনার শরীরের জন্য খুব উপকারী। সারাদিন বেশি করে জল খাবেন, 3 থেকে 4 লিটার জল খেতেই হবে আপনাকে। আর খাওয়া দাওয়ার টাইমটা ঠিকঠাক করে রাখবেন, খাওয়া দাওয়ার মাঝখানে গ্যাপটা ঠিকঠাক করে রাখবেন, তাহলে দেখবেন আপনার এই সমস্যা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে যদি ঠিক ঠিক না হয়, আমাদের তো চেম্বার আছে, আপনি হেল্পলাইনে যোগ করে আসুন, আপনার এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতেই হবে। আপনাদের যে কোনো সমস্যার সমাধান পেতেই কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা একদম অব্যর্থ ওষুধের মতন কাজ করবে। তাছাড়া কোন ডাক্তারবাবু কোন চেম্বারে বসছেন, কোন চেম্বারটা আপনাদের বাড়ির নিকটবর্তী হচ্ছে, যাবতীয় যে সকল তথ্যগুলো রয়েছে জানার জন্য কিন্তু অবশ্যই নিচের এই হেল্পলাইন নাম্বারটাতে আপনাকে ফোন করতে হবে, এবং তার জন্য আপনাকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া এই মুহূর্তে আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আবারও দুর্গাপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, আবারও রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাতে আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে বাসবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, এবং ডিব্রুগড়ে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এবং কলকাতাবাসীদের জন্য কিন্তু অত্যন্ত একটা সুখবর, কারণ সানডেতে একদমই তাই, সানডেতে ল্যান্সটাউন চেম্বারে শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু থাকবেন ডক্টর বি শর্মা। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর ডক্টর বি শর্মা কিন্তু ল্যান্সটাউনের চেম্বারে থাকবেন রবিবার দিন, তাই কেউ মিস করবেন না। যারা যারা সত্যি সত্যিই চাইছেন যে শারীরিক সমস্যা থেকে একটু নিষ্পত্তি পেতে, তারা কিন্তু অবশ্যই কলকাতার ল্যান্সটাউন চেম্বারে যোগাযোগ করবেন, এবং নিচের যে হেল্পলাইন নাম্বারটা আছে আপনারা কিন্তু কাইন্ডলি সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন যে কখন আপনারা বি শর্মাকে পাবেন। এই দিনটা কিন্তু কেউ মিস করবেন না। আপনাদের জন্যই শুধুমাত্র আরেকবার 9830235527 অথবা 37 নাম্বার, এই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন কখন আপনারা পাবেন ডক্টর বি শর্মাকে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সুমিত বলছিলাম। হ্যাঁ বলুন সুমিত বাবু, কোথা থেকে কথা বলছেন? আমি মালদা থেকে বলছিলাম। মালদা থেকে। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের বিষয়ে জানতে চাই। বলুন আপনার কি সমস্যা? সমস্যা বলতে পটি ক্লিয়ার হয় না, তার সঙ্গে চুল পেকে আছে। একটু জোরে বলবেন। পটি ক্লিয়ার হচ্ছে না, তার সঙ্গে চুল পেকে আছে। আপনার বয়সটা কত? বয়স 37। 37। শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনার এই সমস্যাটা যেটা হচ্ছে, এটা জন্য টেস্ট করেছেন কিছু? হ্যাঁ বলুন।
কোনো ব্লাড টেস্ট কিছু করেছেন এটার জন্য? ব্লাড টেস্ট ডাক্তার দেখানো কিছু করেছেন? না 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 ব্লাড টেস্ট করাইনি। আচ্ছা, পটি ক্লিয়ার হচ্ছে না ঠিকঠাক করে, চুল পেকে যাচ্ছে তো কম বয়স, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, বলছি আপনি আর শুনুন। গ্যাসও প্রচুর হচ্ছে। আচ্ছা, আমি বলছি শুনুন। দেখুন, আজকে যতগুলো কল এলো কিন্তু এই একটা সমস্যা নিয়ে আসছে, যে একদম। গ্যাসের সমস্যা নিয়ে আসছে। কারণ এইটা একটা খুব কমন একটা সমস্যা, যেটা অনেকেই হচ্ছে, কেউ বলছে কেউ বলছে না। তো আপনারা যে পটি ক্লিয়ার হচ্ছে না বললেন বা চুল পেকে যাচ্ছে, এটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি কারণ হচ্ছে আপনার অবশ্যই গ্যাসের সমস্যা, সাথে আপনার লিভারের সমস্যাও আছে। আপনি যদি এলএফটি টেস্ট করেন দেখবেন আমার লিভারের সমস্যা ধরা পড়ছে। তো এটার জন্য এবারে আপনাকে তো কিছু ওজন টেস্ট করেছেন কিনা, তো এবারে লিভারকে সুস্থ রাখতে হবে আপনাকে। লিভারকে সুস্থ রাখতে কী করতে হবে? আমাদের খাওয়া দাওয়া ঠিক করতে হবে, কোনো বাজে নেশা কিছু করা চলবে না আপনাকে, এগুলোকে আপনাকে নিজে দেখে রাখতে হবে। জল ঠিকঠাক করে খেতে হবে, লিভারের যত্ন এইভাবে নিতে হবে। খুব বেশি কড়া রান্না করা বা খুবই তেলে ছাড়া খাবার বা খুব বেশি অ্যানিমেল প্রোটিন মানে খুব বেশি মাছ মাংস ডিম থেকেও আপনাকে ভেজটাও খেতে হবে, সিজনাল যে ভেজ পাওয়া যায় আর কি। আর চুলের কারণটা এটাই যে ধরুন আপনার লিভারের প্রবলেম আছে, আপনি টেস্ট করলে তখন ধরা পড়ছে আপনার। তো এই জন্য লিভারকে সুস্থ রাখুন। আর এরকম এই জন্য এরকম না যে বাজার থেকে কোনো একটা লিভার টনিক কিনে আমি খেয়ে নেবেন, তার থেকে ভালো আপনি যে চিকিৎসা করান প্রপারভাবে হিস্ট্রি করে টেস্ট করে প্রপারভাবে হিস্ট্রিতে চিকিৎসা করান, আপনি কিন্তু এই সমস্যা থেকে 2-3 মাসের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। তখন দেখবেন আপনার এই সমস্যাগুলো হচ্ছে না। কিন্তু তার আগে লাইফস্টাইল ঠিক করুন, সারাদিনে ভালো ভালো করে জল খাবেন 3-4 লিটার, যেটা আমি বারবার বলছি। আর এই সমস্যাগুলো কিন্তু এটাই একটাই কারণ যে আপনার লিভার সমস্যা করছে বা আপনার হাইপার অ্যাসিডিটি গ্যাস্ট্রাইটিস হয়ে যাচ্ছে, সেই জন্য সমস্যাগুলো হচ্ছে। তো এটা থেকে কিন্তু সুস্থ হয়ে গেলে আপনি সুস্থ হয়ে যাবেন, তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন আর কি। একদমই তাই, আমরাও চাই যাতে আপনারা সুস্থ এবং নিরোগ জীবনযাপন করুন। কিন্তু যখনই শরীর খারাপ হবে তখন আপনাদের পাশে এমন একজনকে দরকার যে মানুষটি সত্যি সত্যিই পারে আপনাদের বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান করতে, এবং তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তেই যখন ডাক্তারবাবুরা লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই বোঝানোর চেষ্টা করছেন যে কিভাবে আপনারা আয়ুর্বেদকে পাশে নিয়ে, আয়ুর্বেদকে সাথে নিয়ে এবং আয়ুর্বেদকে জীবনের সঙ্গী করে কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। দেখুন, আয়ুর্বেদের মধ্যেই রয়েছে আপনার যে কোনো শারীরিক সমস্যারই ট্রিটমেন্ট, শুধুমাত্র আভ্যন্তরীণ নয়, বাহ্যিক ট্রিটমেন্টও রয়েছে। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে মানুষ যে সত্যি সত্যি সুস্থ স্বাভাবিক জীবনযাপন ফিরে পাচ্ছেন, আমরা দেখে নেব তারই একটা ঝলক। নাম আপনার? সম্পা জানা। কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতে কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিপিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো প্রথমে আমি চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিপিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি। আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারিনি, তাই আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। ম্যাডাম, আপনার নাম কি? অপর্ণা ব্যানার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। আচ্ছা, আপনি এনবিপিতে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ঘাড়ে আর কোমরে ছিল কন্ডেলাইসিস, ওই সমস্যা নিয়ে আমি এসেছিলাম। আচ্ছা, আপনি এই রোগে কতদিন ধরে ভুগছিলেন? আমি তাও 2 বছর। 2 বছর ধরে। কেমন কন্ডিশন নিয়ে এসেছিলেন যখন আপনি আমি প্রথম এখানে আমি এলেন? হাঁটতে চলতেই পারতাম না, আমি একদম মানে হাঁটু থেকে শুরু করে মাজা থেকে শুরু করে সব জায়গায় আমার যন্ত্রণা ছিল। আচ্ছা, 2 বছর ধরে এরকম ভুগছিলেন? 2 বছর ধরে আমি টানা ভুগেছি। আচ্ছা, এখানে কতদিন আগে এসে দেখিয়েছেন? এখানে 15 দিন আগে এসেছি আমি। 15 দিন আগে এসেছেন? হ্যাঁ। এবং ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ নিয়েছেন? ওষুধ নিয়েছি, 15 দিনের ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু আমাকে। আচ্ছা, তো 15 দিন পর আজকে যে এসেছেন, আপনি এখন কেমন আছেন? অনেক ভালো, অনেক ভালো। 15 দিনে আমি ভাবতে পারিনি আমার এরকম রোগ এতটা কমে যাবে। আচ্ছা, আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন আছে কি? না, এখন আর নেই। এখন ঘাড়ে ঠাড়ে ব্যথা ছিল আমার, সেগুলো নেই।
আর এখন হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটা চলা করতে পারছি। আচ্ছা, আর আপনি যে ধরুন এখন চলাফেরা করছেন তাতে ওই কষ্টগুলো হচ্ছে না? না না না, আগের মতো ওই কষ্টগুলো আর হচ্ছে না। আচ্ছা, তো আপনাকে একটু জিজ্ঞাসা করছি, যারা দর্শকরা আপনার এই ভিডিওটা দেখছে তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো যে একবার এসে দেখুন, 15 দিন পরে বুঝতে পারবেন যে ডাক্তারবাবু কি ওষুধ দেয় আর কতটা শরীর ভালো থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম জয়ন্ত মাইতি। আচ্ছা, আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম ভক্তি মাইতি। কোথা থেকে এসেছেন দাদা? আমরা এসেছি ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন? আমি বি শর্মার কাছে এসেছিলাম। আমার পেটের খুব সমস্যা ছিল, একবেলা খাওয়ার পর অপরবেলা খেতে পারতাম না, এবং অল্প কিছু খেয়ে নিলেই আমার পেট একদম সমদম হয়ে থাকতো, এবং সেই সঙ্গে আমার আরও অন্যান্য কিছু পেচ্ছাপেরও খুব খুব বিরাট সমস্যা ছিল, এবং আমার বছরের মধ্যে 2 বার অন্তপক্ষে স্যালাইন ব্যবস্থা আমার থাকতো। খুব সমস্যায় পড়ে যাও, হঠাৎ যখন তখন আমি সেন্সলেস হয়ে পড়তাম। বেশ, সেই দিক থেকে এখন আমি খুব ভালো আছি এবং খুব আরাম বোধ করছি। বেশ। আর আপনার স্ত্রী কি সমস্যার জন্য ডক্টর বি শর্মাকে দেখাচ্ছেন? আমার স্ত্রীর ঘাড়ে স্পন্ডিলাইটিস ছিল, ওখানে অন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, সেখানে 2 বার নিয়ে যাওয়ার পরে ওষুধ আনার পরে তার কোনো কাজ হয় না। তারপরেই আমি সঙ্গে করে যেখানে আমার ওষুধ খাচ্ছিলাম বি শর্মা বাবুর কাছে, আমি সঙ্গে করে নিয়ে এসে এখানে দেখালাম, এবং 4 ভাগের 3 ভাগ কমেছে এবং খুব ভালো। মানে আপনারা দুজনেই স্যাটিসফাই তো, খুশি তো? আমরা দুজনেই স্যাটিসফাই এবং খুব ভালো। আপনারা যেরকম খুশি আছেন, যারা আপনাদের কথা শুনছেন অন্যান্য দর্শকরা, তাদের জন্য কি বলবেন? আমি তাদের জন্য চাইবো আপনারাও আসুন, সবাই ভালো থাকবে। এখানে এলে আপনারা পুনরায় নতুন জীবন শুরু করতে পারবেন। যারা ভেঙে পড়েছেন তারা আর ভাঙবেন না, চলে আসুন, খুব আরাম পাবেন। অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই, মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন, যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকে দিনে আমরা ভীষণ একটা ফাস্ট লাইফ লিড করছি, এবং তার জন্য কিন্তু অনেকটা সময় আমাদেরকে, যারা আমরা ওয়ার্কিং বেসিক্যালি, বাইরে কাটাতে হচ্ছে, এবং তার সাথে সাথে কিন্তু আমাদের বাইরের খাবারও কনজিউম করতে হচ্ছে। আর এই বাইরের খাবার কনজিউম করতে করতেই কিন্তু আমরা বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যেই ইতিমধ্যেই ইন করে গিয়েছি। 8 থেকে 80 আমরা কেউই কিন্তু বলতে পারি না আজকের দিনে দাঁড়িয়ে যে আজকের দিনটাতে আমরা অন্তত সুস্থ রয়েছি। একদমই নাই, কিছু না কিছু শারীরিক সমস্যা আমাদের মধ্যে লেগেই রয়েছে। আর এখন অল্প বিস্তর বাচ্চা বলুন কিংবা বয়স্ক বৃদ্ধ বলুন, রোগের কিন্তু এখনকার দিনে কোনো বয়স নেই। খুব ছোটো ছোটো বাচ্চাদের মধ্যেও দেখা যাচ্ছে ডায়াবেটিস কিংবা মধুমেহের মতন রোগ। যারা বয়স্ক বৃদ্ধ রয়েছেন তাদের মধ্যে তো রয়েছে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আপনি ভাবুন, বয়স্করা তো কোনোভাবে কন্ট্রোল হয়তো করতেও পারে, কিন্তু একটি বাচ্চার মধ্যে যদি মধুমেহ রোগ কিংবা ডায়াবেটিসের মতন রোগ দেখা দেয়, তাহলে সেভাবে কি করে আপনারা কন্ট্রোল করবেন? তাছাড়া যারা ইয়াং জেনারেশন আছে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই ডায়াবেটিস কিংবা মধুমেহের মতন রোগ দেখা দিচ্ছে। আমরা কিন্তু ফার্স্টের দিকে এই সমস্ত শারীরিক সমস্যা হলে একদমই কিন্তু নেগলেক্ট করে যাচ্ছি, ভাবছি হয়েছে, হয়তো কোনো কারণে হয়েছে, আবার ঠিক হয়ে যাবে, কোনো রকমভাবে আমরা ট্যাবলেট কনজিউম করলাম, হয়তো কমেও গেল, কিংবা কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে কতটা যে আমাদের ক্ষেত্রে খারাপ হতে পারে আমরা কিন্তু কখনো ভাবতেও পারি না। আর যখন আমরা ভাবি হয়তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তাই যখন আপনার মনে হচ্ছে যে না, শরীর খারাপটা আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, তখন কিন্তু অবশ্যই আপনার দরকার একটা সুন্দর স্বাভাবিক জীবন এবং তার সাথে একটি ডাক্তারের পরামর্শ, যা আপনাকে সত্যি সত্যি একটা জীবনদায়ী ওষুধের মতন কাজ করবে। আর আপনাদের জন্যই কিন্তু শুধুমাত্র যারা রয়েছেন প্রত্যেকটা সময় ভাবছেন, প্রত্যেকটা সময় চিন্তা করছেন, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আজকেও লাইভ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর এস খা। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার।
স্যার আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ডায়াবেটিস কিংবা মধুমেহের মতন রোগ একটা ভীষণ কমন ফ্যাক্টর, মানে 8 থেকে 80 প্রত্যেকের মধ্যেই কিন্তু মানে 1000 জনের মধ্যে অন্তত 2-5 জনকে পাওয়াই যায় যাদের মধ্যে এই ধরনের শারীরিক সমস্যা রয়েছে। তো এই ধরনের শারীরিক সমস্যা এক্স্যাক্টলি কেন হয় যদি একটু দর্শকদেরকে জানান। মধুমেহটা তো একটা মানে অনেক কঠিন নাম, এটাকে সবাই বেশিরভাগ বলে সুগার হয়েছে আমার। তো সুগার জিনিসটা কি? সুগার তো মানে মিষ্টি জিনিসটা সুগার বলা হয়, বা যেটা বলছে আপনার ডায়াবেটিস হয়েছে, তো ডায়াবেটিসটা মেডিকেল টার্ম হচ্ছে। তো কেন হচ্ছে? একটা সুগার দু রকম হয়, একটা টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস হয়। তো এবার টাইপ 1 ডায়াবেটিসটা কাদের মধ্যে হয়? যাদের মধ্যে আপনার ঠিকঠাক করে সুগারটা প্রডিউস করতে একটা হরমোন সাহায্য করে, তার নাম হচ্ছে ইনসুলিন। ওনার নামটা অনেকে শুনেছে এখন। তো ইনসুলিনটা আপনার শরীরে যদি প্রপারলি জেনারেট হয় তো আপনার কোনো সমস্যা নেই, আপনার বডির মধ্যে সুগার লেভেল ঠিকঠাক থাকবে, কোনো সমস্যা নেই। আপনি ঠিকঠাক কাজ করবেন, ক্যালোরি বার্ন করবেন, আবার আপনি ক্যালোরি ইনটেক করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন ইনসুলিনটা আপনার ঠিকঠাক করে সিক্রেশন হবে না, ঠিকঠাক করে কাজ করতে পারবে না, তখন আপনার কী হবে? সুগারটা ওঠানোর কথা শুরু করবে। সুগার কখনো বেড়ে যাবে, কখনো কমে যাবে। কমে গেলেও কিন্তু মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারেন, আর বেড়ে গেলে তো কোনো কথাই নেই, আপনার অনেক সমস্যা কিন্তু একসাথে চলে আসবে। তো এবারে টাইপ 1-এর ক্ষেত্রে কী হয়? আপনার ইনসুলিন ঠিকঠাক করে জেনারেট হতে পারে না। ঠিকঠাক করে জেনারেট না হলে কী হচ্ছে? আপনার যদি ইনসুলিন জেনারেটই না হয় তখন আপনার সুগার লো থাকবে, বা আপনাকে বাইরে থেকে ইনসুলিন নিতে হবে। তো এইটা যেটা হয় টাইপ 1, এটা কিন্তু কোনো বয়স হয় না, এটা একটা কম বয়সেও হতে পারে। কোনো বাচ্চা জন্মানোর পরেও হতে পারে, বা জন্মানোর পরে কোনো কারণে তার ফ্যামিলিগত দিক থেকে সে পেতে পারে, বা অনেক কারণে কিন্তু টাইপ 1 হয়। টাইপ 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মানে এই কোনো হেরিডিটি ব্যাপার না, বা ডিএনএ ব্যাপার না, আপনার এমনি হয়তো সেই জিনিসটা খাওয়া দাওয়ার নিজের ভুল বা লাইফস্টাইল গন্ডগোলের জন্য আপনার এই জিনিসটা হয়েছে আর কি। তো এই হলো টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস। আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি নমস্কার। শ্রীরামপুরে থাকি। একটু জোরে কথা বলবেন ম্যাডাম। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি শ্রীরামপুরে থাকি, আমার নাম মহুয়া বিশ্বাস। আচ্ছা বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানতে চাইছেন? আমার সম্পর্কেই জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা? আমার খুব মাসল পেইন হচ্ছে, মানে ধরুন রাত্রে ঘুমোচ্ছি ঠিকঠাক আছে, সকালের দিকে উঠে দেখছি পিঠে বা ঘাড়ে খুব পেইন হচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? 22। 22। আচ্ছা, এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? এটা ঘাড়ে আমার একবার শর্টকা লেগেছিল বেশ কয়েকদিন আগে, তো তারপর থেকেই হচ্ছে। আচ্ছা শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনি কাজ কি করেন? মানে কি কলেজ যেতে হয় না এমনি কাজ করেন কিছু? না না, আমি কাজ করি, মানে বাড়িতেও কাজ করি আর কম্পিউটারেরও কাজ করি, বাড়িতেই করি। আচ্ছা, আপনার কি ওয়েট একটু বেশি, মানে ওজন ওয়েট কেমন আপনার? বলুন। ওয়েট মানে বডি ওয়েট কত আপনার? 58 to 60। 68 to 60। আচ্ছা ঠিক আছে, বলছি আপনি শুনুন আমার কি সমস্যাটা হয়েছে। দেখুন, আপনার যে সমস্যাটা বলছেন যে আমার উঠতে গেলে প্রচুর ঘাড়ে ব্যথা করছে, বা মানে ঘুমোতে গেলে উঠে পড়ে, তো কী হচ্ছে? আপনার স্লিপিং পশ্চারটা আপনার কিছু গন্ডগোল করছে। মানে আপনি যেভাবে ঘুমোচ্ছেন হয়তো সেক্ষেত্রে হয়তো আপনি উঁচু বালিশ ব্যবহার করছেন, বা আপনি হয়তো যে বালিশটা হবে সেই বালিশটা হয়তো খুব বেশি উঁচু হয়ে যাচ্ছে আপনার, বা হার্ড যে বালিশগুলো হয় অনেক সময় দেখেন না, তো এটার জন্য হতে পারে। বা আপনার অনেক সময় মানে যে শোয়ার দোষে ব্যথা করছে। শোয়ার দোষ মানে কী হচ্ছে? আপনি শুয়ে আছেন হয়তো একটা পশ্চারে, কিন্তু আপনি ঘুম থেকে উঠছেন অন্যরকম একটা পশ্চারে, মানে আপনার ঘাড় হয়তো বেশি চাপ পড়ে যাচ্ছে, পিঠে কোনো একটা সমস্যা হচ্ছে। এবারে ওয়েট যেটা বললেন আপনার, সেটাও কিন্তু আপনার খুব একটা কমও না, মাঝামাঝি একটা ওয়েট আছে আপনার। তো আপনাকে একটু এক্সারসাইজ করতে হবে। আপনি কাজ করুন, যাই করুন না কেন, আপনাকে একটু বডি এক্সারসাইজ সকালে ঘুম থেকে উঠে আপনার করতে হবে আর কি। আর সকালে ঘুম থেকে উঠেই খুব বেশি ছুটা দৌড়া করবেন না, মানে আস্তে আস্তে বিছানা থেকে উঠে নামবেন, নেমে একটু আপনি নিজেকে ফ্রেশ হবেন, ফ্রেশ হয়ে আপনি একটু সময় বের করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন 15 থেকে 20 মিনিট। এক্সারসাইজটা করলে কী হবে? আপনার বডির মধ্যে যে বোঝে না ব্যথা হচ্ছে বা সমস্যা হচ্ছে, এর কিন্তু আস্তে আস্তে কমে যাবে। কারণ কী হয়, আমরা যদি এক্সারসাইজ না করে কাজ করতে থাকি দীর্ঘদিন ধরে, তো আমাদের একটা বডির মধ্যে একটা মাসেলসের স্প্যাসাম তৈরি হতে পারে আর কি। তো এই জন্য আপনার জিনিসটা হচ্ছে, এটা চিন্তার কোনো কারণ নেই। আপনি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, খাওয়া দাওয়া ঠিকঠাক করে করুন, আর ওয়েটটাকেও কন্ট্রোলে রাখুন। ওয়েটটা হয়তো আপনার একটু বেশিই আছে, ওয়েটটা একটু কন্ট্রোলে রাখুন। এই কম বয়স 22 বছর বয়সে এগুলো কোনো সমস্যা না, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যদি দেখেন যে আপনার ঘাড়ে ব্যথাটা রয়েই যাচ্ছে, তাহলে আপনাকে একটু ঘাড়ে একটা এক্স রে করতে হবে, করে যদি কোনো সমস্যা থাকে আপনি চিকিৎসা করতে আসুন। এটা চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যাবেন। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। দেখুন, শরীর থাকলে শরীর তো খারাপ হবেই, কিন্তু সেই শরীর খারাপ নিয়ে চিন্তা করলে কিংবা বসে থাকলে চলবে না। যখনই মনে হচ্ছে যে এই শরীর খারাপটা আপনার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, তখনই কিন্তু আপনাদের হাতটা যারা ধরবেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা এটাই চাইছেন যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুস্থ এবং নিরোগ জীবনযাপন করুন। আমরা আবারও আলোচনায় ফিরব, কিন্তু ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সান্তাগাছি থেকে বাপি মন্ডল বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন?
আপনি আমার শুনে যাবেন। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং তার সাথে আপনার বয়সটা বলবেন। বয়সটা 25 বছর। শারীরিক সমস্যা কি আপনার? শারীরিক সমস্যা বলতে আমার ডান হাতটা এক সাইডটা শিরা ধরে ব্যথা হয় বা যন্ত্রণা হয়, পরীক্ষা ঠিকঠাক কমছে না। যদি এতে কোনো তেল বা মালিশ কিছু দেওয়া হয়। আচ্ছা শুনুন স্যার বলছেন। এটা কি বলেন ডান হাতে ব্যথা হয়, তাই তো বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডান হাতে কি কোনো রকম ভাবে কি চাপ পড়েছিল, কোনো আঘাত লেগেছিল? সেরকম খাটাখাটি করে সেভাবে বলতে হয়নি, সেরকম টান করতে পারে, বুঝে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, অবশ্যই চিকিৎসা আছে, কিন্তু ওই যে বললেন না যে কোনো তেল মালিশ হয় বা কোনো কিছু হয়, এরকম করে ব্যাপারটা তো তাহলে আপনি তো একটা দোকানে গিয়ে বলছেন আমার তেল দিয়ে দিন ব্যথা কমে যাবে, এরকম নয়। চিকিৎসা অবশ্যই আছে, কিন্তু ওইরকম তেল মালিশ করলেই যে আপনার কমে যাবে সেটা না। আপনার কেন হয়েছে জানতে হবে। আপনার যদি কোনো কারণে ধরুন ওখানে কোনো আঘাত লেগে থাকে বা কোনো চোট লেগে থাকে সে কারণে হতে পারে, বা কোনো কারণে আপনার শিরায় টান পড়েছে সে কারণে হতে পারে, আবার বা কোনো কারণে আপনার হয়তো এলবো জয়েন্টে কোনো পেন হচ্ছে সে কারণে, অনেক কারণ হতে পারে। তো এই জন্য আগে আপনাকে এটা প্রপার ট্রিটমেন্ট করতে হবে আপনাকে। আপনি তো সাঁতরাগাছি বলেন, আমাদের তো হাওড়াতে অনেকগুলো চেম্বার আছে, আপনি হেল্পার জোর করে আসুন। এটা অবশ্যই চিকিৎসা আছে, বেশি ব্যাপারও না, বেশি সময় লাগবে না, আপনি হয়তো 1-2 মাসের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। কিন্তু ওরকম ওই জাস্ট দোকান থেকে গিয়ে একটা কোনো ব্যথার তেল বা ব্যথার একটা মলম লাগিয়ে থাকবেন না। ওটাতে আপনার জিনিসটা সাময়িকভাবে ঠিক হবে, কিন্তু পুরোপুরি ঠিক করতে গেলে আপনাকে কিন্তু ভালোভাবে চিকিৎসা করতে হবে এটা। স্যার আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার আপনি যেটা বলছিলেন যে ডায়াবেটিস মানে টাইপ 2, মানে এই টাইপ 2টা কতটা সিভিয়ার মানুষকে যদি একটু দর্শকদেরকে বলেন। টাইপ 2 ডায়াবেটিস বা টাইপ 1 ডায়াবেটিস দুটোই সিভিয়ার। হ্যাঁ, টাইপ 2টা কেন সিভিয়ার? কারণ ওটা আপনার ছিল না, ওটা আপনার হয়েছে আপনার নিজের দোষে, আপনার খাওয়া দাওয়া গন্ডগোল হোক বা আপনার লাইফস্টাইল ডিসঅর্ডার হোক, কোনো না কোনো কারণে আপনার টাইপ 2 ডায়াবেটিসটা হয়েছে। তো এবারে ওটা হলে কি হবে, আপনার সুগার দেখবেন আপনি ফাস্টিং টেস্ট করছেন দেখবেন আপনার 150-র উপরে চলে গেছে, মানে 140-50 এবার আপনার না খেয়েও যদি সুগার লেভেল 150-60 থাকে, তো খাওয়ার পর তো আপনার অবশ্যই বাড়বে। সেটা হলে কি হবে, আপনার শরীরের ইমিউনিটি পাওয়ারটা কমে যাবে, মানে আপনার শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা একদমই কমে যাবে। আপনার একটা সর্দি কাশি একটা জ্বর হলে আপনার যদি আগে সেটা 2 দিনে সারতো, এটা আপনার সারতে 10 দিন লেগে যাবে। কোনো একটা জায়গায় কেটে গেছে, ছড়ে গেছে বা একটু হালকা করে ইনফেকশন হয়েছে, সেটা শুকোতেও আপনার টাইম লাগবে, কারণ আপনার শরীরের মধ্যে সেই অনেক ক্ষমতাটাই চলে গেছে। সুগার হলেই যেমন যে কোনো ঘা শুকোতে টাইম লাগছে, যে কোনো ক্ষত শুকোতে টাইম লাগছে, কোনো স্কিন ডিজিজ হয়ে যাচ্ছে, তো এতটাই সিভিয়ার আর কি। মানে আপনার সুগারটা এরকম কিছু না যে বিরাট কিছু একটা বড়, কিন্তু ও একটা এমন রোগ সব রোগ কেন নিয়ে আসবে, মানে একটা ভালো বস্তা আলুর মধ্যে একটা পচা আলু যে সবাইকে পচিয়ে দিতে পারে আর কি। তো এই জন্য সুগারটা এই জন্য এতটা ডেঞ্জারাস। সুগার এরকম না যে আপনাকে একদিনে শেষ করে আপনার আস্তে 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 শেষ করে দেবে। তো সেই জন্য সুগার থেকে সচেতন হন। সুগারের ব্যাপারটা কিন্তু খুব মানে ফেলে দেওয়ার জিনিস নয়, সুগার প্রেশার সবটাই থেকে আপনি সচেতন হয়ে থাকুন। যার হয়েছে সেও চিকিৎসা করান, যার হয়নি সে ভালোভাবে থাকুন যাতে চিকিৎসা করতে না হয়, কারণ একবার হয়ে গেলে এই জিনিস কিন্তু ছাড়াতে অনেক সময় লেগে যায়। স্যার ঠিক কী কী কারণে ডায়াবেটিসের মতন সমস্যা দেখা দেয় শরীরের মধ্যে? মূলত খাওয়া দাওয়ার কারণে হতে পারে। আপনার যে ডায়াবেটিস সমস্যাটা হয় খাওয়া দাওয়ার কারণে, আপনার শরীরের মধ্যে ধরুন একটা নর্মাল আপনার ইনসুলিন লেভেল আছে, নর্মাল একটা সুগার লেভেল আছে, আপনি ধরুন সুগার নেই তখন টেস্ট করছেন, ফাস্টিং আসছে আপনার 80-90-100-র মধ্যে, আর আপনি খাওয়ার পরে করছেন তখন আসছে আপনার 120-30 বা 110-130 এরকম মধ্যে। তো ঠিক আছে, তখন সুগার কোনো সমস্যা নেই। এবারে আপনার হচ্ছে কেন, আপনি যখন বাইরে থেকে সুগারটা এক্সেসিভ ইনটেক করছেন, আপনি একটা ঠান্ডা কোনো পানীয় খাচ্ছেন তার মধ্যেও সুগারটা আছে, আপনি জানেন না, তার মধ্যে অ্যাডেড সুগার নাম দিয়ে একটা পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে, মানে হয়তো ওই সুগারটা আপনাকে খেতে হতে 3 দিন ধরে, কিন্তু সেই সুগারটা আপনি একদিনে এক সিপে খেয়ে নিচ্ছেন। তো তখন কি হলো, সুগারটা আপনার শরীরে এক্সেসিভ চলে গেলো, সেটা তো আপনার শরীরে ওটা ভাঙছে না, মানে সুগারটা তো আর ডিফর্ম হচ্ছে না, ওটা ওইভাবে রয়ে জমে যাচ্ছে। জমে যখন ডিপোজিট হতে হতে বারবারে, তখন আপনার ইনসুলিনের যে হরমোনের যে কাজটা সেটাকে কমিয়ে দিচ্ছে বা সেটাকে ডিমিনিশ করে দিচ্ছে, তখনই দেখবেন আপনার সুগারটা হঠাৎ বেড়ে যাচ্ছে আর ইয়ে হচ্ছে। তো এই জন্য আপনাকে বাইরের এই ঠান্ডা পানীয় বলুন বা খুব বেশি মিষ্টি, আলু, বেশি ভাত খাওয়া, মানে ভাত আপনি একবেলা খাওয়া অবশ্যই, এবার 2 বেলা ভাত খাওয়ার থেকে 1 বেলা ভাত খাবেন। হ্যাঁ, এবার আপনার সুগার নিয়ে আপনি খাচ্ছেন ঠিক আছে, কিন্তু সুগার থাকলে আপনাকে ভাতটা কন্ট্রোল করতে হবে। আলু খাওয়া, মাটির নিচে আলু কেন, মাটির নিচে আরও যে সবজিগুলো আছে সেগুলোকেও খাওয়াটা কমে দিতে হবে, যাতে সুগার কারণ না থাকে। যদি থাকে তাহলে তো মাটির নিচে সবজি খাওয়া বন্ধ করে দিতে হবে। তেতো জিনিসপত্র খাওয়া ঠিক আছে, এইগুলো একটু মানে খাওয়া দাওয়া আপনি ঠিকঠাক করে রাখেন। মূলত বাইরে খাবারে সুগারটা বেশি থাকে, বাইরে খাবার, চিনি, এগুলো একদমই অ্যাভয়েড করুন, তাহলে দেখুন আস্তে আস্তে আপনার সুগার জিনিস আসার চান্সও কমে যাবে, আর যদি এসেও থাকে সুগারটা আপনার কন্ট্রোলে থাকবে। স্যার ইতিমধ্যেই যাদের ডায়াবেটিস হয়ে গিয়েছে তারা তো প্রত্যেকেই জানেন যে আমরা ডায়াবেটিক পেশেন্ট, কিন্তু যাদের এখনও বুঝে উঠতে পারেনি, যারা প্রাথমিকভাবে রয়েছেন, তারা কি করে বুঝবেন যে আমাদের ডায়াবেটিস হয়েছে? এবং ডায়াবেটিস হয়েছে বুঝতে গেলে তার সে দেখবে যে তার একটা শরীর দুর্বল লাগছে, একটা মানে শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব সারাদিন লাগছে, এইগুলোই মানে এইটা এখানে তখন একটা হয় দেখবেন যে কোনো ডাক্তার কাছে যাচ্ছেন আপনি, একটা কোনো রোগ নিয়ে আপনাকে বলছে সুগারটা টেস্ট করুন, আর সুগারটা বাইরে থেকে বোঝাই যাচ্ছে না, আপনার হয়তো সুগার আছে 200-র উপরে, মানে বলছি আমি, কিন্তু আপনি বুঝতে পারছেন না, এরকম এটা কিন্তু বেশি হয়, আর এটাই ক্ষতিকারক হয়। আপনি তো বুঝতে পেরেছেন রোগ হয়েছে, ধরা পড়লো, চিকিৎসা করলেন, সুস্থ হলেন, ভালো কথা এটা, কিন্তু আপনি বুঝতেই পারেননি আপনার সুগার আছে, আপনি দিনের পর দিন সেই খাওয়া দাওয়া করে যাচ্ছেন,
একটা সময় পর যখন বুঝতে পারেন তখন খুব দেরি হয়ে গেছে আপনার, তখন একটা অন্য বাড়াবাড়ি সমস্যা হয়ে গেছে। এই জন্য দেখবেন ডাক্তারবাবু যে কোনো রোগে গেলে আপনাকে সুগার টেস্টটা করতে হবে, সুগারটা আছে কিনা জানার জন্য, কারণ সুগারটা খুব একটা মারাত্মক জিনিস। প্রেশার তো টেস্ট এমনি করে দেওয়া হয় ম্যানুয়ালি, সুগারটা করতে এই জন্যই বলা হয়েছে আপনার সুগারটা আছে কিনা, কারণ অনেক সময় বোঝা যায় না সুগার আছে বলে। বুঝতে পারলে তো ভালো, আপনার শরীর দুর্বল লাগবে, বলতে বললাম ঠান্ডা লাগছে বা কোনো শরীর খারাপ হচ্ছে ঠিক হচ্ছে না, কোনো ঘা হয়েছে ঠিক হচ্ছে না, আপনার রয়ে যাচ্ছে, একটা স্কিনটা খসখস হয়ে গেছে, এই জিনিসগুলো হতে পারে। কিন্তু এগুলো না হলেও সুগারটা টেস্ট করলে আপনার ধরা পড়বে সুগার আছে কি নেই। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা কিন্তু যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছেন যে একটা হেলদি লাইফস্টাইল, একটু হেলদি খাওয়া দাওয়া, আপনার জীবনশৈলীটা একটু যদি পরিবর্তন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি বিভিন্ন রকম শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। এবং যদি আপনাদের যে কোনো শারীরিক সমস্যা হয়েও থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু অবিলম্বে যোগাযোগ করতে হবে এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনের সুস্থতার চাবিকাঠি। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরাও চাইছি যে আপনারা একটু সুস্থ নিরোগ জীবনযাপন করুন। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাম। নমস্কার, বলুন কে বলছেন? বিজয় বলছি। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। বিজয় বলছি। বিজয়, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মায়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা বলুন কি সমস্যা এবং তার নামটা বলবেন। সমস্যা হচ্ছে মায়ের মানে হাঁটু নেই। এখন মায়ের বয়স 70 বছর। আপনি একটু জোরে কথা বলবেন, টিভির ভলিউমটা মিউট করে, মানে আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। বলছি আমার মায়ের হাঁটু সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, মায়ের হাঁটু সম্পর্কে জানতে চাইছেন, বলুন আপনার মায়ের বয়স কত? 70 বছর। 70 বছর। আচ্ছা বলুন এবার কি সমস্যা হচ্ছে আপনার মায়ের হাঁটুতে? হাঁটা চলাফেরা করতে খুব অসুবিধা হচ্ছে, হাঁটু নিয়ে খুব যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে? প্রায় 1 বছর ধরে হচ্ছে। 1 বছর ধরে হচ্ছে। শুনুন স্যার বলছেন। আচ্ছা, কোনো অপারেশন করেছেন নাকি হাঁটুতে? হ্যাঁ? কোনো অপারেশন করা হয়েছে? অপারেশন? না না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, ওনার তো বয়সটা অনেকটাই হয়েছে, তো ওনার হাঁটুতে আপনি যেটা বললেন ব্যথা হচ্ছে, এটা একটা বাতের ব্যথা, মানে আর্থ্রাইটিস হয়েছে ওনার হাঁটুতে আর কি। তো এটা চিকিৎসা তো আছে অবশ্যই, আয়ুর্বেদে খুব ভালো চিকিৎসা আছে। আমরা তো বলেই থাকি যে আমাদের আর্থ্রাইটিসের ক্ষেত্রে খুব ভালো একটা উন্নত চিকিৎসা পদ্ধতি আছে, যে ক্ষেত্রে ওনার আপনার যে মায়ের ব্যথা হচ্ছে, হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, পাচ্ছেন না, ওনার কিন্তু চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবে। তো ওনাকে এখন একটু হাঁটাচলা কম করতে, একটু রেস্টের মধ্যে রাখুন, রেস্টের মধ্যে থাকতে বলুন। আর ওনাকে যাতে বেশি ভারী জিনিসপত্র তোলাতুলি না করে, বেশি সিঁড়ি না ভাঙে, ওটা বেশি ঝুঁকে কোনো কাজ না করে, এগুলো করতে বারণ করুন। আর এটার জন্য অবশ্যই চিকিৎসা করান, চিকিৎসা করলে কিন্তু উনি সুস্থ হয়ে যাবেন। ওনার যে হাঁটতে চলতে কষ্ট হচ্ছে বা যে বাতে ব্যথা হচ্ছে, এগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যদি আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করান। সাথে তো আমাদের পঞ্চকর্মা থেরাপিও আছে, উনি এই দুটো যদি করেন ওনার তো একদম উনি সুস্থ হয়ে যাবেন, কোনো চিন্তা কোনো কারণ নেই আপনার, আপনি করান চিকিৎসা। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু এটাই চাইছেন আপনারা একটা হেলদি লাইফস্টাইল লিড করুন। তাছাড়া কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডাক্তারবাবুরা কিন্তু অত্যাধুনিক আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনার যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করে থাকেন, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। এখানে কিন্তু রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্টই করা হয়ে থাকে শুধুমাত্র আপনাদের জন্য। আর এখানে কিন্তু লাইলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে এবং আরও বিভিন্ন রকম থেরাপি রয়েছে যা আপনাকে সম্পূর্ণভাবে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে সক্ষম। এবং তার জন্যই কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া এই মুহূর্তে আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্ডসটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে,
বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আবারও, তাছাড়া কিন্তু কাকদ্বীপে পাচ্ছেন আবারও ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাতে পাচ্ছেন আবারও ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আবারও, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে আবারও পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে আবারও, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে আবারও, ডিব্রুগড়বাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এবং আপনাদের কলকাতাবাসীদের জন্য কিন্তু একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, কারণ সানডেতে একটি ল্যান্সডাউনে স্পেশাল চেম্বার করছেন ডক্টর বি শর্মা, চিফ মেডিকেল ডিরেক্টর। তাই আপনারা এই দিনটা কিন্তু কেউ মিস করবেন না, কারণ সানডের দিনটা কিন্তু সত্যি স্পেশাল। একেই কিন্তু সানডে ছুটির দিন, আর তারপরে কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য পাশে থাকতে কিন্তু সাথে থাকতে স্পেশাল চেম্বার করছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। সানডেতে শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু থাকছেন ল্যান্সডাউনের চেম্বারে, কেউ মিস করবেন না। যারা যারা দেখাতে চাইছেন, যারা যারা চাইছেন সত্যি সত্যি শারীরিকভাবে কিংবা মানসিকভাবে সুস্থ থাকতে, তারা কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি অরিন্দম চক্রবর্তী হারদা থেকে বলছি। আমি শুনলাম ডাক্তারবাবু অলরেডি ল্যান্সডাউনের চেম্বার আছে। একদম একদম। বলছি সর্দি কাশি রিলেটেড সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে আপনার? 2-3 মাস ধরে। 2-3 মাস ধরে হচ্ছে। আচ্ছা, শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনার কি অ্যালার্জি আছে আপনি জানেন? না, অ্যালার্জি তো আমি কিছু জানি না। মানে কোনো টেস্ট কিছু করেছেন অ্যালার্জির জন্য? না, আমি লোকাল ডাক্তারের কাছে গেছিলাম, আমাকে সাময়িক কিছু ট্রিটমেন্ট করেছিল, ওষুধ দিয়েছিল, তাতে কমে গেছিল, কিন্তু ওই ওষুধ ছেড়ে দেওয়ার পরেই আমার সিচুয়েশনটা একই হয়। আচ্ছা আচ্ছা, আপনার কি নাক দিয়ে জল পড়ে, নাক বন্ধ হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাক দিয়ে জল পড়ে, নাক বন্ধ থাকে। আচ্ছা ঠিক আছে, বলছি আপনি শুনুন। দেখুন, আপনার যে সমস্যাটা হচ্ছে এটা আপনার অ্যালার্জি হওয়ার চান্সটা খুব বেশি। আপনার নাক দিয়ে জল পড়ে নাক বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে। এবার অ্যালার্জি মানে সবসময় চুলকোবে তা তো নয়। অ্যালার্জি মানে এগুলো হতে পারে যে আপনার এই যে হাঁচি কাশি হচ্ছে, ঠান্ডা লাগা কমছে না, সিজন চেঞ্জ হলে ঠান্ডা লেগে যাচ্ছে। তো এই জন্য এবার আপনি যদি চিংড়ি মাছ, ডিম, বেগুন এগুলো খান, আপনি এগুলো খাওয়া বন্ধ করে দিন এখন আপাতত। আপনি এমনি ছোটো মাছ খেতে পারেন, মাংসও খেতে পারেন, কোনো সমস্যা নেই। ডিমটা খাবেন না, ডিম খেলেও সাদা মশলা খাবেন। আর চিংড়ি মাছ, বেগুন এগুলো একদমই খাবেন না। তেঁতুলের টকটাও খাবেন না। আর আমাদের তো অবশ্যই খুব ভালো চিকিৎসা আছে। আপনার যে সমস্যা বললেন তার জন্য তো চিকিৎসা আছে, আপনি এটাতে সুস্থ হয়েই যাবেন। কিন্তু আপনাকে তো আগে খাওয়া দাওয়াটা কন্ট্রোল করতে হবে, এই খাবারগুলো বন্ধ করতে হবে। এই খাবারগুলোতে আপনার এই অ্যালার্জি ব্যাপারটা থাকতে পারে বা বেশি থাকে আর কি। তো এগুলো করুন। আর ঠান্ডা পানীয়টাও খাবেন না বেশি, কোল্ড ড্রিঙ্কসটা একটু অ্যাভয়েড করবেন, ঠান্ডা জলটা অ্যাভয়েড করবেন। হ্যাঁ, গরম আছে, গরমকাল পড়ছে, কিন্তু আপনি নর্মাল টেম্পারেচার জলটা খান। গরম জল খেতে বলছি না আপনাকে আমি, কিন্তু ঠান্ডা জলটা খাবেন না বা ঠান্ডা লাগাবেন না। এই সিজনাল চেঞ্জে ঠান্ডা লাগাটা সমস্যা বেশি হচ্ছে। আর এই খাওয়া দাওয়াগুলো করুন, তারপরে আপনি আমাদের ল্যান্সডাউন চেম্বার হবে, ঘোষণা করা হচ্ছে, আপনি আসুন, চিকিৎসা করান, আপনি সুস্থ হয়ে যাবেন। স্যার, এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মানুষেরই অ্যালার্জিজনিত সমস্যাটা একটু অতিমাত্রায় বেড়ে গিয়েছে। তো এটা কি শুধুমাত্র সিজন চেঞ্জের জন্য হচ্ছে, নাকি অন্য কোনো কারণের জন্য এই ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে? না, অ্যালার্জি মানে অ্যাকচুয়ালি থাকলে সিজন চেঞ্জে তো অবশ্যই সমস্যা হবে। এবং অন্যান্য সমস্যা বলতে, আমি যে খাবারটাতে আমার অ্যালার্জি আছে সেই খাবারটা যদি বেশি করে আমি খাই, তাহলে তো আমার অ্যালার্জি বেশিই থাকবে। আমার ধরুন অ্যালার্জি আছে ডিমে, তো আমি ডিম খাচ্ছি বেশি করে, জানি না আমার ডিম অ্যালার্জি আছে, তো ডিম খেলে আমার অ্যালার্জি সবসময় যে বেরিয়ে চুলকোবে বা চুলকুনি হবে তা নয়। অ্যালার্জি মানে যে হাঁচি কাশি হবে, চোখ চুলকোবে বা চোখ চিটে যাবে, চোখ দিয়ে জল পড়বে, নাক দিয়ে জল পড়বে, এই জিনিসগুলো কিন্তু অ্যালার্জির লক্ষণ। শ্বাসকষ্ট হবে মেন কথা। তো এই জিনিসগুলো যেগুলো হচ্ছে, এগুলো কিন্তু অনেক সময় অ্যালার্জি প্রি সিমটম বা সিমটম বলতে গেলে থাকে আর কি। তো এই জন্য অ্যালার্জি আগেও ছিল, এখনও আছে, কিন্তু এখন লোকে বুঝতে পারছে যে এই সমস্যাগুলো এখন সিজনও ঠিক নেই। এখনও গরম পড়ছে, কিন্তু সকালে ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার বিকেলে ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার একটা বৃষ্টি হয়ে গেলে পুরো ঠান্ডা ওয়েদার হয়ে যাচ্ছে, আবার গরম লাগছে। তো এই যে সিজনাল চেঞ্জটা একটা দিনের মধ্যে 4 রকম 5 রকম টেম্পারেচার হয়ে যাচ্ছে, তখন সমস্যাটা হচ্ছে যাদের অ্যালার্জি তাদের ক্ষেত্রে হচ্ছে। তখন তারা বুঝতে পারছে যে অ্যালার্জির জন্য সমস্যাটা হচ্ছে। তো শুধু চিকিৎসা করার সাথে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করলে অ্যালার্জি কিন্তু ঠিক হয়ে যাবে। স্যার, আমরা আবারও আলোচনায় ফিরবো। যে আলোচনায় ছিলাম ডায়াবেটিস জনিত সমস্যা। তো এনবিপিতে এই ধরনের শারীরিক সমস্যার কি ট্রিটমেন্ট রয়েছে, যদি একটু দর্শকদেরকে জানান। এই ডায়াবেটিক্সের যে সমস্যা আছে এনবিপিতে, সেই জন্য আমরা সুগারের মানে যে জাস্ট কিছু মেডিকেশন দিয়ে ট্রিটমেন্টটা করে থাকি।
এটা এরকম না যে আমার মেডিসিন ছাড়া অন্য কিছু করে মেডিসিন দিয়ে খাওয়া দাওয়া একটা রেস্ট্রিক্টেড অবস্থা থাকে, কারণ ডায়াবেটিসটা হয় খাওয়া দাওয়ার জন্য। যেখানে খাওয়া দাওয়া যদি রেস্ট্রিকশন থাকে সেই ক্ষেত্রে তো খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করলে সুগার হবে না, বা হলেও তার সুগার কন্ট্রোলে থাকবে। আরেকটা যে মিথ আছে সুগার হলে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, এটাও আমরা কাটিয়ে দিই, কারণ আমরা একটা টাইম পিরিয়ডের পর বলি আর মেডিসিন খাওয়ার দরকার নেই, আপনি সুস্থ আছেন। হ্যাঁ, এবার মেডিসিন খাওয়া ছেড়ে দেওয়ার পর সে যদি আবার খাওয়া দাওয়া ভুলভাল করে তখন কিন্তু সুগার আসতে পারে। তো খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন মানে বন্ধ নয়, আপনি খাবেন সবটাই কিন্তু কম করে খাবেন, আর যে খাবারটাতে সুগার হচ্ছে সে খাবারটা আপনি অ্যাভয়েড করতে হবে। তো আমরা মেডিকেশন দিয়ে ট্রিটমেন্ট করি, মেডিসিন জাস্ট দিয়ে দিই, তারা মেডিসিনটা ফলো করে, সুগার টেস্ট করে নিয়ে আসে, 2-3 মাসের মধ্যে দেখতে পাই ফল পরিবর্তন চেঞ্জ করে হচ্ছে, আর তারা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। স্যার অনেকেই আছে যে প্রথম পর্যায়ে সুগারজনিত ব্যাপারটাকে একটু নেগলেক্ট করে যাচ্ছে কিংবা ডাক্তার দেখাচ্ছেন না, যখন এটা সিভিয়ার দিকে চলে যাচ্ছে তখন হয়তো মনে করছেন না এখন ডাক্তার দেখানো উচিত। তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কি বলবেন, মানে যদি আমরা নেগলেক্ট করি তাহলে আর কি ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে? সুগারকে ফেলে রাখলে আপনার যে কোনো রোগ যেমন সারতে সময় লাগে, মানে আপনার বডির মধ্যে ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে, আপনার দেখবেন হামেশায় ঠান্ডা লেগে যাচ্ছে, হামেশায় সর্দি কাশি লেগে আছে, বা আপনার কোনো কিছু কারণে ঘা হয়ে ইনফেকশন ঘা হয়ে যাচ্ছে, এটাকে বলছি আমরা। আপনার প্রেশার অনেক সময় ওঠানামা, সুগারের জন্য ওঠানামা করতে পারে, হার্ট জনিত সমস্যা আসতে পারে, ওবেসিটি আসতে পারে, মানে আপনি হঠাৎ করে মোটা হয়ে যেতে পারেন, আপনার বডি ওয়েট বেড়ে যেতে পারে, বডি ওয়েট বাড়লে কোলেস্ট্রল বাড়তে পারে, মানে সব একটার সাথে একটা রিলেটেড হয়ে যায় আর কি। তো একটা সমস্যা হলে বাকিগুলো কিন্তু আস্তে আস্তে আসতে থাকবে। আমরা আবারও আলোচনায় আসবো, ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমলে সর্দার বলছিলাম। বলুন কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং তার সাথে আপনার বয়সটা বলবেন। বলতে আমার এই মানে হেয়ার ফল হচ্ছে খুব। হেয়ার ফল হচ্ছে, আচ্ছা আপনার বয়স কত? বয়স হচ্ছে 22। 22। কতদিন ধরে হচ্ছে হেয়ার ফলের সমস্যা? এই 5-6 মাস দেখতে পাচ্ছি এটা হচ্ছে। 5-6 মাস ধরে। শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনার হেয়ার ফল যে হচ্ছে মানে কি প্রচুর চুল উঠছে বলছেন? হ্যাঁ। প্রচুর কি চুল উঠছে আপনার? প্রচুর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খুশকি আছে মাথায়? হ্যাঁ, খুশকি তো ওই শীতকালটাতে দেখা দিচ্ছিল, এখন তো কমে গেছে। আচ্ছা, পেটের সমস্যা হয়? পেটের সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, বলছি শুনুন। দেখুন, হেয়ার ফলের কারণ অবশ্যই পেটের সমস্যা থাকে, তার সাথে আপনার যে জলটা আপনি ব্যবহার সেই জলটা থাকে, জলটা যদি খুব খরা জলে, মানে জলটার মধ্যে তো খুব আয়রন বেশি আছে, বা জলটা পুরোপুরি পিওর না, জলটা মানে পিউরিটি কম আছে, সেক্ষেত্রে কিন্তু চুল উঠতে পারে। সাথে তো পেটের সমস্যা আছে বললেন আপনি, তো পেটের সমস্যার জন্য কিন্তু আমার হচ্ছে। তারপর অনেক সময় স্ট্রেস বেশি থাকলে আমাদের চুলটা বেশি ওঠে। তো চুলটা অনেক কারণ থাকে, তো চুলটার জন্য তো আমাদের একটা স্পেশাল ডিপার্টমেন্টই আছে লাইলিগেন্স বলে, যেখানে আপনার হেয়ারের ট্রিটমেন্ট করা হয়। সাথে আপনাকে মেডিকেশন, এরকম না যে আপনাকে একটা দুটো শ্যাম্পু কন্ডিশনার দিয়ে বলে দেওয়ার আপনি সুস্থ হয়ে যাবেন, তা নয়। আপনাকে কিছু মেডিসিনও দেওয়া হয়, যে মেডিসিনটা আপনার চুলটাকে ধরে রাখতে সাহায্য করে বা চুলের গোড়াটা মজবুত সাহায্য করে। তো সাথে আপনার খাওয়া দাওয়া ঠিক করতে হবে, আপনার গ্যাস অ্যাসিডিটি কমাতে হবে, মানে একদম কমিয়ে দেওয়ার মতো কন্ডিশন করে দেওয়া হবে, খাওয়া দাওয়ার রুটিন মেনটেন করতে হবে আপনাকে। এইসব করলে আপনার দেখবেন আস্তে আস্তে এই চুল ওঠা বা খুশকি হওয়া এগুলো সব ঠিক হয়ে যাবে, বডি আপনার একদম মানে হেয়ার ফল একদম ঠিক হয়ে আস্তে আস্তে কমে যাবে। তো এই জন্য আপনাকে আসতে হবে, হেল্পলাইন যোগাযোগ করে চিকিৎসা করার জন্য আপনি আসুন, আপনি সুস্থ হয়ে যাবেন। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে রয়েছে আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধান। শুধুমাত্র যে আপনার আভ্যন্তরীণ শারীরিক সমস্যার সমাধান হয়ে থাকে আয়ুর্বেদের মধ্যে দিয়ে তা কিন্তু একদমই নয়। আপনার বাহ্যিক যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধানই লুকিয়ে রয়েছে আয়ুর্বেদের মধ্যে। আয়ুর্বেদই পারে আপনাকে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর জীবন ফিরিয়ে দিতে। আমরা কিন্তু কেউই চাই না যে সারা জীবন ধরে কোনো একটা শারীরিক সমস্যাকে বয়ে নিয়ে চলবো এবং তার সাথে অনেক মেডিসিন খাবো কিংবা ডাক্তার দেখাবো, আমরা কিন্তু কেউই চাই না। আমরা কিন্তু প্রত্যেকেই চাই সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে। আর যদি সত্যি সত্যি আপনারা চান যে আপনারাও একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন আয়ুর্বেদকে সাথে নিয়েও, কিন্তু তাহলে আপনাদেরকে অবশ্যই পথ চলতে হবে, কারণ আয়ুর্বেদের মধ্যেই রয়েছে আপনার যে কোনো শারীরিক সমস্যার সমাধান। আর এর জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শের কিন্তু বিশেষ প্রয়োজন। কারণ আপনি কিভাবে আয়ুর্বেদকে ভালোবেসে কিংবা আয়ুর্বেদিক ভেষজ পদ্ধতিতেই নিজেদের জীবনশৈলীকে পরিবর্তন করবেন, এই সকল যে কথাবার্তাগুলো আপনাদেরকে যারা জানাতে পারেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। স্যার, এই মুহূর্তে কিন্তু অনেকেরই একটা এই ধরনের প্রবলেম চলছে যে হেয়ার ফলের মতন সমস্যা কিংবা হেয়ার রিগ্রোথ হচ্ছে না। তো এটা কি শুধুমাত্র আমাদের খাওয়া দাওয়ার জন্যই হচ্ছে, নাকি আদার্স কোনো জিনিসের জন্যও আমাদের এই ধরনের শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে? খাওয়া দাওয়া ছাড়া বাহ্যিক মানে এক্সটার্নাল ফ্যাক্টর অবশ্যই থাকে, কারণ আপনার বাইরে ধরুন পলিউশন, ধুলোবালিও থাকে। আমরা তো বাইরে বেরোচ্ছি, আমরা তো এরকম না যে কাছের ঘরের মধ্যে বসে আছি, বাইরে বেরোতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার পলিউশনটা ম্যাটার করে, আরও অনেক কিছু ম্যাটার করে। তো এই জন্যই বললাম যে পেশেন্টকে এসে চিকিৎসা করতে হবে, ফোনে বলে দিয়ে কিছু হয় না, এসে চিকিৎসা করলে সে সুস্থ হয়ে যাবে।
দেখুন, শারীরিক সমস্যা থাকলে তার কিন্তু ট্রিটমেন্ট অবশ্যই আছে। তাই যদি সত্যি সত্যি চান আয়ুর্বেদকে ভালোবেসে সাথে নিয়ে নিজেদের জীবনশৈলীটা পরিবর্তন করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।